আমি আপনাদের কাছে কিছু কথা বলেছি, মিটিং থেকে বেরিয়ে এসে মূলত এবারে নির্বাচন কমিশনের যে ভূমিকা, এটা আমরা সকলেই জানি যে আরএসএস বিজেপি পক্ষ থেকে যা বলা হচ্ছে তাদের এজেন্ডা রূপায়ণ করতে সক্রিয় ভূমিকা পালন করছেন নির্বাচন কমিশন। যে ভোটার লিস্ট তৈরি করা হয়েছে, এই ভোটার লিস্ট অত্যন্ত পরিকল্পিতভাবে বিশেষ একটি সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে তাদের ভোটার লিস্ট থেকে বিযুক্ত করে একটা এমন তৈরি করা হয়েছে যা স্বাধীনোত্তর ভারতে বিরল, অগণতান্ত্রিক। সুতরাং নির্বাচন কমিশন নিজেই একটা অগণতান্ত্রিক ভূমিকায় এবারে অবতীর্ণ হয়েছে, যেটা সাংবিধানিক একটা সংকটও বলা যেতে পারে। সুতরাং তার বিরুদ্ধে আমরা অত্যন্ত সোচ্চার। আমরা এটা মনে করি যে বিজেপি এবং তৃণমূলের পরিকল্পনাতে তাদের এই ভোটার লিস্ট তৈরি করা হয়েছে এবং মানুষ বিপদে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কার্যত অ্যাপিলেট ট্রাইব্যুনালে কোনো মীমাংসা হবে না। আমাদের জেলাতে 4 লাখের উপর ভোটার বাদ পড়েছে, সব মিলে 2 লক্ষ ওপর ভোটার তারা কার্যত বিলীন। ফলে এই পরিস্থিতিতে ভোট করছে। দ্বিতীয়, ইতিমধ্যে এখানকার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি আপনাদের কাছে নানা প্রতিশ্রুতি, নানা কথা আপনাদের কাছে হাজির করেছেন এবং এই হাজির করাটা করতেই পারেন একটা পলিটিক্যাল পার্টি হিসাবে। ভারতীয় জনতা পার্টি তাদের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী চার্জশিট দিয়েছেন, ইশতেহার প্রকাশ করেছে। আমাদের এ প্রসঙ্গে সংক্ষিপ্ত যে কথাটা সেটা হলো এই, যে আমরা মনে করি এবারের নির্বাচন হচ্ছে অন্ধকারের রাজত্ব থেকে বাংলাকে মুক্ত করার লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই, এই শহরকে বাঁচানোর লড়াই। এই লড়াই একমাত্র বিকল্প হচ্ছে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি। এবং আমরা মনে করি আমাদের পার্টি ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের যদি কারুর গৌরবোজ্জ্বল অতীত থাকে, তাহলে সেটা হচ্ছে ভারতের কংগ্রেস পার্টি, মার্ক্সবাদী পার্টি। আমাদের কাছে প্রধান শত্রু বিজেপি। এবং আমরা দৃঢ়ভাবে মনে করি যে পশ্চিম বাংলায় কোনোভাবেই বিজেপি সরকার তৈরি করতে পারবে না, কোনোভাবেই সরকার তৈরি করতে পারবে না। এবং সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা জনগণের কাছে আমাদের রাজনৈতিক প্রচার, বক্তব্য, আমরা সিংহভাগ আমরা সেইটা হচ্ছে, কারণ মানুষ নিজের অভিজ্ঞতায় তৃণমূলের অপশাসন ইত্যাদি হচ্ছে দেখেছে। এই যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি বলছে এইটা যে আমাদের নির্বাচনে জনগণের কাছে আমাদের রাজনৈতিক বক্তব্য এইটা যে আমরা যদি ক্ষমতায় আসি, জনগণ যদি আমাদের ভোট দেন, তো আমাদের দৃঢ় প্রত্যয় যে এবারে জনগণ ভোট অন্যভাবে বিবেচনা করছে। এবং আমরা যে রেসপন্স পাচ্ছি প্রার্থীকে নিয়ে ঘুরতে গিয়ে, অভূতপূর্ব, স্বতঃস্ফূর্ত, বিশেষ করে সংখ্যালঘু এলাকা, গরিব এলাকাতে দারুণভাবে আমরা রেসপন্স পাচ্ছি। সেই কারণে আমাদের যেটা কথা সেটা হলো যে ভয় মুক্ত চিন্তা এমন একটা পরিবেশ আমরা যাতে গড়ে তুলতে পারি, আমাদের সেটা হবে প্রধান গ্যারান্টি। 2, আমরা যেটা চাইছি সেটা হলো প্রতিযোগিতামূলক যে সাম্প্রদায়িকতার পরিবেশ, এটা থেকে যাতে বর্তমান শহর মুক্ত থাকে, সেটাকে হচ্ছে রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনাকে বন্ধ করার প্রক্রিয়া এবং সেই মতো একটা ভাষ্য তৈরি আমরা যাতে করতে পারি, সেই প্রচেষ্টা আমরা চালাব। এছাড়া আমাদের শহরের ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস আমরা ঠিক করেছি। 1, আমরা মনে করি যে বর্ধমান শহর এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ হাব। আমাদের শিক্ষক নেতা তিনি প্রার্থী, তিনিও বলবেন, কিন্তু মূল আমি আপনাদের কাছে একটা সমস্যা, একটা এজেন্ডা আমি তুলে ধরতে চাই, যেটা আমরা আমাদের প্রচারেও আনছি। স্কুল তো বন্ধ হচ্ছে, স্কুলে শিক্ষক নেই। বর্তমান শহরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ওয়ার্ডে আমাদের প্রাইমারি স্কুল, পৌরসভার স্কুল, সেগুলো বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোতে শিক্ষকের কি চেহারা আপনারা জানেন। এটা যেমন হচ্ছে। দ্বিতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বর্তমান শহরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কি দাঁড়িয়েছে। গত বছর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 50,000, এবারে সেটা 25,000।
তো যিনি এখানে বিধায়ক ছিলেন, যারা 15 বছর শাসন চালিয়েছেন, তাদের তো আপনাদের সামনে বলতে হবে তার কাছে আছে, কারণ তাদের নীতিও এর কারণে যুক্ত। 4 বছর যে কোর্স চালু করেছেন তার জন্য অনেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছে। ফলে এই আমাদের পার্টির নেতা কমরেড অপূর্ব চ্যাটার্জি আগামী দিনে আমাদের ভাবনা এবং গোটা রাজ্যে প্রেক্ষাপট এবং সেই নিরিখে দাঁড়িয়ে বর্ধমান শহরে আমাদের যে বিকল্প ভাবনা, সেই হিসেবে আমরা যে বিকল্প রোডম্যাপ তৈরি করেছি সেটা নিয়ে আলোচনা করেছি। আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির নিরিখে আমরা মনে করি যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মের কাছে আজকে রাজ্যে যে একটা দিশাহীন অবস্থা মূলত কর্মসংস্থানের। যেহেতু আমি পেশাগতভাবে শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত, পেশা আমার শিক্ষকতা, তাই প্রথমেই যেটা বলি যে এই প্রফেশনে যারা আছেন এবং সামগ্রিক রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। কারণ দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধ, এবং এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার ফলে নতুন প্রজন্ম, কমরেড অপূর্ব যেটা বলছিলেন, এই যে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির প্রবণতা যে হচ্ছে না, একটা কারণ হচ্ছে যে আর্থিক সামাজিক অবস্থা, দ্বিতীয় কারণ হচ্ছে যে উচ্চশিক্ষা গ্রহণ করার পর নিয়োগের ক্ষেত্রে তাদের যে ধারাবাহিকতা না থাকার ফলে এই প্রজন্ম উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে খানিকটা অনীহা করে। বামফ্রন্টের আমলে যে ধারাবাহিকভাবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ছিল, সেটা প্রাথমিক বলুন, মাধ্যমিক বলুন, কলেজ সার্ভিস কমিশন বলুন, অন্যান্য বিভিন্ন সরকারি যে সংস্থাগুলো ছিল, নিয়োগের প্রক্রিয়ার একটা ধারাবাহিক, আজকে সেটা ছেদ। এবং আজকে দুর্নীতি যে জায়গায় গেছে, এই দুর্নীতির জায়গাটা আজকে এই যে নতুন প্রজন্ম তারা দেখছে, সরকার যতই বলার চেষ্টা করুক, কিন্তু নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি হয়েছে এটা নিয়ে আর কারোর কোনো প্রশ্ন থাকার কথা নয়। কারণ সরকারি যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকার একটা বড় অংশ যারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, তাদের নামের তালিকা সরকার প্রকাশ করেছে। কিন্তু সংখ্যা নিয়ে এখনো পর্যন্ত বিভ্রান্তি আছে, কিন্তু দুর্নীতি যে হয়েছে এটা আজকে প্রকাশ হয়েছে। দ্বিতীয় যে বিষয় আমরা মনে করি যে আজকে রাজ্যের যে আর্থসামাজিক যে অবস্থা, এই অবস্থার নিরিখে দাঁড়িয়ে অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে স্কুল ছেড়ে দেওয়ার প্রবণতা একটা বাড়ছে। রাজ্যের যে হিসেব দেখবেন যে এই মুহূর্তে আমাদের রাজ্যের স্কুল ছুটির সংখ্যা প্রায় 18% যারা স্কুল ছেড়ে দিচ্ছে, এবং সেটা 7-8 থেকে ছাড়ছে। উচ্চশিক্ষা তো আছেই, এবং রাজ্য সরকার যে কথাগুলো বলছে শিক্ষার ক্ষেত্রে বলুন, যদি কন্যাশ্রীর কথা আপনাদের সংবাদ মাধ্যম বলছে, দেখবেন যে কন্যাশ্রীর মধ্যে দিয়ে নাবালিকা বিবাহ বন্ধের ক্ষেত্রে সরকার যে দাবি করছে, আর আজকে সরকারি হিসাবটা বলছে যে নাবালিকা বিবাহ এই সময়কালের মধ্যে বেড়েছে। এবং দেখবেন যে গত কয়েক মাস ধরেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্লকে এই সংক্রান্ত তথ্য বেরিয়েছে, এবং বর্ধমান জেলারও কিছু তথ্য বেরিয়েছে। কাটা আছে অধিকাংশ ক্ষেত্রে ব্রিক পেমেন্টের মধ্যে দিয়ে তারা হচ্ছে যে রাস্তার সংস্কারের কাজ শুরু করেছে। এতদিন নয়, কারণ প্রায় 3 বছর 3.5 বছর ধরে গোটা বর্ধমান শহরের রাস্তা মানুষের চলাচলের অযোগ্য। বিকল্প বর্ধমান শহরের 2টি ওয়ার্ড, আমরা মনে করি যে সেই 2টি ওয়ার্ডে যদি উন্নয়ন হতে পারে, তাহলে বাকি 33টা ওয়ার্ডের উন্নয়ন কেন হলো না? এই জবাব বর্তমান যিনি বিধায়ক আছেন, এই বিধায়ককে সেই জবাবটি তাকেই করতে হবে। এবং শুধু তাই নয়, যে অমৃত প্রকল্পের যে জল প্রকল্প, আজকে ও যেটা বলছিল যে শুধু খাওয়া তো দূরের কথা, জামা কাপড় কাচা, চান করা পর্যন্ত যাবে না, সমস্ত জল হচ্ছে ঘোলা জল। এবং তার সঙ্গে সঙ্গে বর্ধমান শহরের যে পরিকল্পনাহীন যে কাজ, ধরুন আমার বাড়ি যেখানে সর্বমঙ্গলা মন্দিরের সামনে দোকানদারদের উচ্ছেদ করা, উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে হবে, কিন্তু হকার উচ্ছেদের সাথে সাথে তাদের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে তাদের পুনর্বাসন দেওয়া হবে ওই সর্বমঙ্গলা বাড়ির আশেপাশে অঞ্চল। কিন্তু আজকে প্রায় 1.5 বছরের, প্রায় 2 বছর হতে চলবে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়নি। যে সর্বমঙ্গলা বাড়ির সামনের যে মাঠ, ঐতিহ্যশালী মাঠ, অনিল স্মৃতি সংঘ একটা সময় জানেন গোটা রাজ্যে যে ভলিবল খেলার জন্য অনিল স্মৃতি সংঘ একটা সময় অত্যন্ত সুনাম